স্নায়ুযুদ্ধ রাতারাতি রক্তগরম সংঘাতে রূপ নিয়েছে। ১৩ই জুনের ভোরে ইসরায়েল আগাম হামলা চালিয়েছে ইরানের ওপর। তেহরান জুড়ে একাধিক বিস্ফোরণ হয়েছে। ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের আলোয় শহর উজ্জ্বল হয়ে উঠেছে। শহরে শুরু হওয়া অগ্নিকাণ্ড শুধু শহরেই সীমাবদ্ধ থাকেনি। ইস্ফাহান, তাবরিজ, কারমানশাহ, হামেদান, কে এবং পিরানহা শহরেও বিস্ফোরণ ঘটেছে। এই শহরগুলোতে পারমাণবিক, সামরিক অথবা কৌশলগত স্থাপনা রয়েছে। পৃথক হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, আরাকের হেভি ওয়াটার রিয়্যাক্টর আর পারচিন সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে নাতাঞ্জে যথেষ্ট ক্ষতি হলেও তা সম্ভবত খুব গভীর নয়। যেভাবেই হোক প্রথম ২৪ ঘণ্টা ইরানিদের জন্য এক কথায় ভয়াবহ হয়ে গেছে। ইসরায়েলি জেটগুলো প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই ইরানের আকাশে উঠছে। মোছাদের গোয়েন্দারা খোলা মাঠে ঘুরছে, ড্রোন আর ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আঘাত করছে। এদিকে হিজবুল্লাহ এখনও পাশে দাঁড়ায়নি। এরই মধ্যে একাধিক শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী আর উচ্চপদস্থ সামরিক নেতারা নিহত হয়েছে। অবশেষে ইরানও তীব্র প্রতিশোধ নিয়েছে। তারা একের পর এক কামিকাজি ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। এর বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। তেল আবিব একাধিকবার হামলার শিকার হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টারেও বড় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। যা হচ্ছে তা মধ্যপ্রাচ্যে আগে কখনো দেখা যায়নি। যে পরিমাণ শক্তি ব্যবহার হচ্ছে তা হিজবুল্লাহ আর হামাসের রকেট হামলার তুলনায় শিশুতোষ মনে হচ্ছে। এদিকে নেতানিয়াহু ইসরায়েলিদেরকে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। যখন সাইরেন বক্তৃতার জায়গা দখল করে নেয় তখন যুদ্ধ আর আসছে না, যুদ্ধ এসে গেছে। এরপর ইরান আবার শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়েছে এবং আরও প্রতিশোধের শপথ নিয়েছে। আমেরিকা সরাসরি কোনো হস্তক্ষেপ করছে না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই আর প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিচ্ছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে আরও ভয়াবহ হামলা হবে। এটি ভালো পুলিশ মন্দ পুলিশ কৌশলও হতে পারে। প্রায় ২৬০টি সংবাদমাধ্যম এই ঘটনার খবর প্রচার করেছে, বেশিরভাগই ডানপন্থী। সরকারগুলো প্রায়ই এভাবে সংবাদমাধ্যম ব্যবহার করে নিজেদের কথা ইঙ্গিতে বলে। তবুও এখন চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান পারমাণবিক আলোচক আলী শামানি নিহত হয়েছেন। কোনো কিছু বুঝতে গেলে অনেক খুঁটিনাটি জোড়া লাগাতে হয়। যেমন করে এই বিশৃঙ্খল অঞ্চলটা বোঝা যায় স্থানীয় সূত্র থেকে খবর জেনে। বর্তমানে ইসরায়েলের হামলার পুরো মাত্রা এখনও পরিষ্কার নয়। প্রথম দফার হামলায় রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান আর কন্ট্রোল টাওয়ারকে লক্ষ্য করা হয়েছে যাতে পরবর্তী হামলা সহজ হয়। এখন ইসরায়েলের লক্ষ্য হবে বন্দর, তেল শোধনাগার আর ক্ষেপণাস্ত্র কারখানার মতো কৌশলগত ও অর্থনৈতিক স্থানগুলো। ইসরায়েলি সেনাবাহিনী নিজেই বলেছে এটি প্রথম পর্যায়, আরও হামলা আসতে পারে কয়েক দিনের মধ্যে বা সপ্তাহব্যাপী। তবে পরবর্তী হামলা যতই সফল হোক, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকেও সরাসরি জড়াতে হবে। আমেরিকার সহযোগিতা ছাড়া ইসরায়েল এটি করতে পারবে না। সর্বোচ্চ যা সম্ভব তা হল ইরানের অগ্রগতি ১-২ বছরের জন্য বিলম্বিত করা। আর যদি উল্টো হয় তাহলে ইরান দ্রুত একটি প্রাথমিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ভবিষ্যতের হামলা ঠেকাতে। ইসরায়েল বলছে তাদের উদ্দেশ্য পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা আর ইরানকে বোমা বানানো থেকে বিরত রাখা। কিন্তু হামলার ধরন বলছে এর গভীরে লক্ষ্য হল সরকার বদলানো। সব হামলা এখন পর্যন্ত বিপ্লবী গার্ড IRGC এর ওপরই হয়েছে, ইরানের নিয়মিত সেনাবাহিনীর শীর্ষ নেতাদের ছুঁয়ে দেখেনি, যা বিভক্তি সৃষ্টি করার এক ধরনের চাল হতে পারে। কারণ বিপ্লবী গার্ড আর নিয়মিত সেনাবাহিনী প্রায়ই আলাদা পথে চলে, আর গার্ডই রাজনীতি আর অর্থনীতিতে প্রভাবশালী। তাই গার্ডকে দুর্বল করে ইসরায়েল চায় সেনাবাহিনীকে গার্ডের বিরুদ্ধে উস্কে দিতে। হামলার নামও দেয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন, যা সম্ভবত প্রাক বিপ্লব ইরানের পতাকাকে ইঙ্গিত করছে, অর্থাৎ সরকার পরিবর্তনই চূড়ান্ত উদ্দেশ্য। তবে এই চাল কাজে দেবে কিনা তা অনিশ্চিত। এদিকে তেহরানও চায় সরকার বদলাতে,
তবে যুদ্ধ নয়, রাজনৈতিক চাপের মাধ্যমে। তারা জানে নেতানিয়াহুকে বোঝানো যাবে না, তাই ইসরায়েলি জনগণের মধ্যে চাপ বাড়িয়ে সরকারের পতন ঘটাতে চায়। তাদের লক্ষ্য হবে অবকাঠামো, সামরিক ও নেতৃত্বের ওপর বেশি আঘাত হানা, বেসামরিকদের এড়িয়ে চলা, যদিও বাস্তবে তা কঠিন। তারা চায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের পরিবেশ তৈরি করতে। যদি এটা হয়, তাহলে ইরান রাজনৈতিকভাবে জয়ী হবে এবং ভবিষ্যতের আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে এটা কতটা সম্ভব, সেটি নিয়েই প্রশ্ন। দুই দেশের আচরণ নির্ভর করবে সামরিক, রাজনৈতিক আর আঞ্চলিক নানা ফ্যাক্টরের ওপর। যে কোনো ছোট পরিবর্তন, যেমন যুক্তরাষ্ট্রের সমর্থনের ঘোষণা, পুরো চিত্র বদলে দিতে পারে। এই অস্থির পরিস্থিতিতে ইরানের দুর্বল প্রতিশোধ ইসরায়েলকে আটকাতে পারবে না, আবার খুব শক্তিশালী প্রতিশোধ আমেরিকাকে যুদ্ধে টেনে আনতে পারে, যা ইসরায়েল চায়ও। এর বিপরীতে ইরান চায় শক্তি প্রদর্শন আর প্রতিরোধ ক্ষমতা ফিরিয়ে আনতে, তবে বড় যুদ্ধ এড়িয়ে যেতে। তাই ইরান এমন হামলা করতে পারে যাতে বড় আকারের যুদ্ধ না হয়, উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র আর প্রতিবেশী দেশগুলোকে আগেই সতর্ক করা। 2024 সালের এপ্রিলের অপারেশন ট্রু প্রমিজের সময়ও ইরান এমনই করেছিল, বড় হামলা করেছিল, কিন্তু যুদ্ধ ছড়াতে দেয়নি। এখন তাই মূল বিষয় হল চলমান হামলা ধরে রাখা বনাম বড় রকমের উত্তেজনা সৃষ্টি করা। ইসরায়েল প্রাথমিক কয়েক দফা আঘাত ঠেকিয়ে দিচ্ছে, কিন্তু তাদের প্রতিরক্ষার মজুদ সীমাহীন নয়। ইরান ক্রমাগত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রতিরক্ষা দুর্বল করতে পারে। তবে ইরানও ক্ষয়ক্ষতির শিকার হবে। ড্রোন প্রচুর আছে, কিন্তু সহজেই ধ্বংস হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেশি শক্তিশালী, আটকানো কঠিন, কিন্তু এগুলো অল্পে মেলে না। ইরানের কাছে প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, সবগুলোর ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই, তবে যতটুকু আছে তাতে বড় ক্ষতি হতে পারে, আর নেতানিয়াহুকে রাজনৈতিক চাপে ফেলা সম্ভব। ইতিহাসে ইরান কেবল ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করত না, তাদের সবচেয়ে বড় ভরসা ছিল আরব মিত্রগোষ্ঠী, বিশেষ করে হিজবুল্লাহ। কিন্তু 1 বছরের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর হিজবুল্লাহ অনেক দুর্বল হয়ে গেছে, তাদের বহু নেতা নিহত, আর গোপনে মোসাদ দ্বারা অনুপ্রবেশ ঘটেছে। তাদের কাছে অনেক ক্ষেপণাস্ত্র থাকলেও এখন ব্যবহার করলে লেবাননের জন্য বড় ঝুঁকি। লেবানন সরকারও চায় না হিজবুল্লাহ তাদের দেশে আরেকটি যুদ্ধ টেনে আনুক, তাই হিজবুল্লাহ এখন পেছনে বসে আছে। ইরান চাইলেই আবার তাদের অন্যান্য মিত্র দিয়ে জর্ডান, সিরিয়া আর ইরাকে থাকা মার্কিন বাহিনীর ওপর হামলা করতে পারে। ইয়েমেনের হুতিরা ইসরায়েল বা লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করতে পারে, কিন্তু সরাসরি মার্কিন বাহিনীর ওপর হামলা করলে আবার ইরানি নেতাদের ওপর পাল্টা হামলার ঝুঁকি তৈরি হবে। যেমন 2020 সালের জানুয়ারিতে কার্ডস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। তাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চেয়ে অনেক বড় ক্ষতি করতে পারে। আরেকটি উপায় হল ইরান পারস্য উপসাগরের আরব দেশের তেল স্থাপনায় হামলা করতে পারে, যেমন 2019 সালে সৌদির তেল স্থাপনায় হামলা বা 2022 সালে আমিরাতে হামলা। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে। এ অবস্থায় উপসাগরীয় দেশগুলো, যারা যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তারা ট্রাম্পকে চাপ দেবে ইসরায়েলকে থামাতে। তবে এমন হামলা করলে ইরানের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রতিটি প্রতিশোধের ধরনেই ঝুঁকি আছে। তবে সবচেয়ে বড় প্রতিরোধ হবে যদি ইরান পারমাণবিক পরীক্ষা চালায়। তাতে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র বুঝবে যে ইরান আর বোমার ব্যাপারে হুমকি দিচ্ছে না, সত্যিই প্রস্তুত। তবে এতে বিশ্বজুড়ে নিন্দা, নতুন নিষেধাজ্ঞা আর আরও একঘরে হওয়ার ঝুঁকি আছে। কিন্তু যদি ইরান সরকার মনে করে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা এই মূল্য দিতেও প্রস্তুত হতে পারে। একটি পারমাণবিক পরীক্ষা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বিবেচনা করতে বাধ্য করবে। কমপক্ষে ইরান এমনও করতে পারে, সরাসরি পরীক্ষা না করে শুধু ইঙ্গিত দেবে যাতে উত্তেজনা বাড়ে না, আবার বার্তাও দেওয়া হয়। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যদি পারমাণবিক কর্মসূচি হামলার শিকার হয়, তারা পরমাণু বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে। এখন সেই সময় হয়তো খুব কাছেই। সবশেষে বলা যায়, ইসরায়েল আর ইরানের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে কে কতটা জোরালোভাবে আর কতদিন আঘাত হানে তার ওপর। যতদিন হামলা চলবে আর যত ক্ষতি হবে,
শান্তি ফিরিয়ে আনার রাস্তা তত সরু হবে। একটি নিখুঁত হামলা খুব কমই নিখুঁত ফলাফল আনে।